মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দপ্তরে এই সুবর্ণচরের নামটি পাঠানো হয়। এই সুবর্ণচরের স্বপ্নদ্রষ্টা হচ্ছে আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান, যাকে আগামী 12 তারিখ আমরা ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। প্রিয় সুবর্ণচরবাসী, এই অঞ্চলে এক সময় সন্ত্রাস কবলিত ছিল, সন্ত্রাসের জনবল ছিল। মোহাম্মদ শাহজাহান নিজের জীবনকে বাজি রেখে এই অঞ্চলে বনদস্যু সন্ত্রাস দমন করে এই অঞ্চলে শান্তির জনপদ তৈরি করেছে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান। এই নোয়াখালী এই অঞ্চলটি ইনশাআল্লাহ আগামী দিনে একটি অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল হিসেবে এই অঞ্চল প্রতিষ্ঠা লাভ করবে এবং এর বিগত শাসকেরা এখানে ইকোনমিক জোন বলে যে আশ্বাস দিয়েছে, যদিও সেটা বাস্তবায়ন হয়নি। ইনশাআল্লাহ 12 তারিখ আমাদের নেতা তারেক রহমান যদি বাংলাদেশের, যদি শব্দটা আমি ব্যবহার করবো না, ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এই অঞ্চলে এমপি হবেন। ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলে একটা অর্থনৈতিক জোন করে এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এই অঞ্চল রবদা থেকে একটা বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে এসেছে। আমরা আয়োজকদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ সুবর্ণচর আগামী দিনে এই ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনের পর আমরা এই অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা এই অঞ্চলে আমরা মানুষের শান্তি প্রতিষ্ঠা করব। আমরা বিচার বিভাগের স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার, মানুষের কল্যাণ এবং মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান কখনো সন্ত্রাসের সাথে, ওরা আমাদের দলের অপরাধীদের সাথে কখনো তিনি আপোষ করেন নাই, আগামী দিনেও তিনি আপোষ করবেন না। আজকে এখানে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের যিনি প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী ইসাক খন্দকার, তিনি আমাদের দলের বিরুদ্ধে, আমাদের দলের প্রধান মাননীয় তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো আপত্তিকর এবং রাজনৈতিক শিষ্টাচার বক্তব্য দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। অথচ আপনারা জানেন এই যে জামাত ইসলামের প্রার্থী ইসাক খন্দকার, তার বাড়ি হচ্ছে কুমিল্লা। এই অঞ্চলের মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট। এই অঞ্চলের রাজনীতির সাথে তার কোনদিন অতীতে কোনো সম্পর্ক ছিল না। এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে তিনি কখনো ছিলেন না। আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এই অঞ্চলের মানুষের দীর্ঘ 50 বছর এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে তিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন। তাই আমি মনে করি আমরা কোন বিদেশিকে আমরা ভোট দিয়ে আমরা ভোট দিব না। আমরা আমাদের অঞ্চলের থেকে বেড়ে উঠা নেতৃত্বকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এমপি নির্বাচিত করব এবং এই অঞ্চলের যে সমস্ত অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে ইনশাআল্লাহ সেগুলো আমরা বাস্তবায়ন করব। এই সাম্প্রদায়িক দলটি তারা আজকে আমাদের মা-বোনদের কাছে, আমাদের ধর্মপ্রাণ মানুষদের কাছে আজকে জান্নাত বিক্রি করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জান্নাতের মালিক কে? দোজখের মালিক কে? আমাদের জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ যদি জান্নাত দেওয়ার মালিক হয়, এই জামাত ইসলাম কিভাবে আমাদেরকে জান্নাত দিবে? এই বিভ্রান্ত যেন আমাদের কেউকে না করতে পারে, আমাদেরকে সাবধান থাকতে হবে। জান্নাত পাওয়া যাবে একমাত্র যারা আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক নিজের জিন্দেগিকে পরিচালিত করবে, যারা প্রকৃত মুমিন, যারা মুসলমান, যাদের ঈমান আমল আখলাক আছে, তারাই একমাত্র জান্নাতের অধিকারী হবে। আমি আর কথা বাড়াবো না। এই অঞ্চলে আমাদের বিএনপি নিকট বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। তাই আমি মনে করি এই অঞ্চলকে একটি সমৃদ্ধ উন্নয়ন অঞ্চল হিসাবে, অর্থনৈতিক অঞ্চল হিসাবে আগামী দিনে গড়ে তোলার জন্য মোহাম্মদ শাহজাহানকে ধানের শীষে ভোট দিবেন, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, চরমনা থেকে একটা বিশাল মিছিল আমাদের জনসভার ভিতরে ঢুকছে। করতালির মাধ্যমে মিছিলকে স্বাগত দেন সংগ্রামী ভাইরা। আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এখন বক্তব্য রাখবেন
জনাব নাসিরউদ্দিন নাসির, জনাব নাসিরউদ্দিন নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুবর্ণচর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে বিশাল নির্বাচনী জনসভায় মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নোয়াখালী সদর এবং সুবর্ণচর থেকে আপনারা যাকে বারবার নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন করেছেন এবং এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও যাকে আমাদের দল নমিনেশন দিয়েছেন, আজকের এই নির্বাচনী জনসভায় তিনি একটু পরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মোহাম্মদ আলহাজ শাহজাহান ভাই। এছাড়া উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ভাই, সংগ্রামী সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলার সাবেক সফল সভাপতি নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের এবিএম জাকারিয়া ভাই, এবং উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুবর্ণচর উপজেলার সংগ্রামী সাবেক সফল সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল সহ নোয়াখালী জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং সুবর্ণচর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমাদের সুবর্ণচরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে গত অনেকদিন ধরে নির্বাচনী প্রচারণা চলছে। আজকে সুবর্ণচর উপজেলায় সর্বশেষ নির্বাচনী প্রচারণা। আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমাদের সুবর্ণচরে অনেকগুলো সমস্যা রয়েছে, এর মধ্যে সব থেকে যে সমস্যা, সে সমস্যা একটা দূর হলো আরেকটা নতুন করে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা একটা আপদকে বিদায় দিয়েছি, নতুন করে আরেকটা বিপদ তৈরি হয়েছে। এরকম আপদ যে যার বাড়ি নোয়াখালী সদর সুবর্ণচরের না, তিনি গত 3টি জাতীয় নির্বাচনে অবৈধভাবে আমাদের উপর জুলুম করে নির্বাচিত হয়েছেন, সে আপদকে আমরা বিদায় করেছি। নতুন করে বিপদ তৈরি হয়েছে, যার বাড়ি নোয়াখালীতে না, তিনি এই এলাকাতে নির্বাচন করতে চলে আসছেন। সুতরাং এক আপদ গেছে, কিন্তু নতুন করে আরেক বিপদ তৈরি হয়েছে। সুতরাং আমরা মনে করি যাদের এই এলাকার উপর কোনো হক নাই, যাদের এই এলাকার প্রতি ন্যূনতম কোনো অধিকার নাই, তারাও আগে আমাদেরকে বঞ্চিত করেছে। এখন নতুন করে আরেকজন আসছে আমাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে। আমরা জনাব ইসহাক খন্দকার সাহেবকে বলতে চাই, দয়া করে আপনি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি থেকে দয়া করে একটু নিচে নামে আসুন, এসে আপনি সদর সুবর্ণচর নিয়ে একটু কথা বলেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অনেকগুলো বক্তব্য দেখলাম, উনি কোনো বক্তব্যতে সদর সুবর্ণচর নিয়ে কোনো কথা বলে না, শুধু আন্তর্জাতিক আর দেশীয় রাজনীতি নিয়ে উনি কথা বলেন। আমরা আজকের এই সমাবেশ থেকে ওনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসহাক কাকা আপনি দয়া করে সদর সুবর্ণচরে একটু নামে আসেন, এসে সদর সুবর্ণচরের মানুষের সাথে একটু কথা বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি ইসহাক কাকা সদর সুবর্ণচর নিয়ে ওনার খুব একটা স্টাডি আছে বলে আমাদের মনে হয় নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা সকলে তখন দেখেছেন, আমরা তখন ছোট ছিলাম, তখন এই সদর সুবর্ণচরের উন্নয়নের জন্য
আলহাজ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমাদের দল কাজ করেছে। আগামীতে যদি আপনারা আবারও আমাদের দলকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ সদর সুবর্ণচরের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা সবাই মিলে সমাধান করতে হবে। এর মধ্যে একটি সব থেকে বড় আমার মনে হয় সদর সুবর্ণচরের মধ্যে সুবর্ণচরে আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে, অনেক কাল অতিবাহিত হয়েছে, আমরা মনে করি সুবর্ণচরে এখন একটি পৌরসভা করার সময় চলে এসেছে। সুতরাং আপনারা যারা আমাদের দলকে নির্বাচিত করবেন, আলহাজ শাহজাহান ভাইকে আপনারা যারা বিপুল ব্যবধানে এবারের নির্বাচনে নির্বাচিত করবেন, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আজকে দাবি জানাচ্ছি আপনাদের সন্তান হিসাবে যে আমাদের সুবর্ণচরে একটি অত্যন্ত জরুরি হয়ে গেছে একটি পৌরসভা ঘোষণা করা। আমাদের সুবর্ণচরের আরো অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মোহাম্মদপুর ইউনিয়ন, আমাদের চরক্লাক ইউনিয়নের দক্ষিণ পাশে যে নদী ভাঙন চলছে, এই নদী ভাঙনকে রোধ করতে হবে। নদী ভাঙন রোধ করতে হবে। আমাদেরকে বলেছে গত 16 বছর যে ইপিজেড করবো, ইকোনমিক জোন করবো, এগুলো সবই ভুয়া। আমরা মনে করি তারা এগুলো ঢাকাতে কোনোদিন দাবিও করে নাই। আমাদের সর্বপ্রথম আমাদের দরকার যে আমাদের দক্ষিণাঞ্চলে যে নদী ভাঙন শুরু হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই নদী ভাঙন রোধ করতে হবে। সেজন্য এখনই আমাদেরকে নদী ভাঙন রোধের যে প্রকল্প, সেই প্রকল্পে হাত দিতে হবে। সুবর্ণচরের রাস্তা দেখেছেন না কিরকম খারাপ। আমরা বাংলাদেশের বহু উপজেলাতে যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের সুবর্ণচরের রাস্তা বাংলাদেশের সব থেকে খারাপ রাস্তা। আমরা মনে করি আগামী 12 তারিখ আমরা যখন আমাদের দল নির্বাচিত হওয়ার পরে নদী ভাঙা রোধ এবং তারপরে আমাদেরকে আমাদের রাস্তাঘাটের দিকে মনোযোগ দিতে হবে। এবং আর কিছুদিন পরে গরম চলে আসছে, সেই গরমে সুবর্ণচরে কারেন্ট থাকবে না। ইতিমধ্যে বিদ্যুৎ অফিস থেকে বলে দেওয়া হয়েছে। আমরা মনে করি আমাদের যারা নির্বাচিত হবে তাদেরকে সরকারের কাছে দাবি জানাতে হবে যে সুবর্ণচরে আমাদেরকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সেজন্য আমাদের সকলের দাবি থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের রাস্তাঘাট। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণাঞ্চলে আপনারা দেখেছেন যাদের জায়গা ভূমিহীন পাওয়ার কথা, তাদের সকল জায়গা প্রজেক্টররা দখল করে ফেলছে। একজনেরও জায়গা নাই। আপনার জায়গা প্রজেক্টের জমি নেই, ওনার জায়গা প্রজেক্টররা দখল করে ফেলছে। আমরা যদি আমাদের দল যদি ইনশাআল্লাহ নির্বাচিত হয়, আমরা কথা দিচ্ছি সুবর্ণচরের সন্তান হিসাবে যারা ভূমিহীন তাদেরকে তাদের প্রাপ্য ভূমি ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে দেওয়ার সেই সামাজিক আন্দোলনে আমরা ইনশাআল্লাহ শরীক হব। বিদ্যুৎ পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন এবং সুবর্ণচরে একটি আদর্শ পৌরসভা ইনশাআল্লাহ আমাদেরকে করতে হবে। সেজন্য আগামী 12 তারিখ আপনারা সকলে সকাল সকাল আলহাজ শাহজাহান ভাইকে দানের শীষের পক্ষে ভোট দিবেন। অতীতে ভোট দিয়েছেন না? আপনারা সকলে পঞ্চমবারের মতো আলহাজ শাহজাহান ভাইকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি সদর সুবর্ণচরের আসল উন্নয়ন ইনশাআল্লাহ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সমাবেশ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অনল বর্ষী বক্তা
জনাব মাহবুব আলমগীর আলী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাহবুব আলমগীর আলী ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। চলো নামাই দাও, একটু নামাই দাও, একটু নামাই দাও, নামাই দাও হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবর্ণচরের ঐতিহাসিক জনসভা সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় নেতা সুবর্ণচর জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাবেক সভাপতি, এই অঞ্চলের প্রিয় মানুষ, লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, এই অঞ্চলের মানুষ যাকে নেতা হিসেবে রাজনৈতিক ভাবের উপরে এই অঞ্চলের মানুষ তাকে নিয়ে রাজনীতি করতে চায়, আমাদের সকলের প্রিয় নেতা এবিএম জাকারিয়া এই সময় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনারা যাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন, এই সুবর্ণচর মানুষ যার উচ্ছ্বাসে আজকে হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, আজকের এই সমাবেশ দেখে আমি বিস্মিত হয়েছি। আজকে আমি বলতে চাই, আমার মনে হয় আপনারা এই অঞ্চলের মানুষ মোহাম্মদ শাহজাহানকে নিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেই সিদ্ধান্ত কি? সেই সিদ্ধান্ত হলো আগামী 12 তারিখ আপনার মনে হয় আমাদের প্রিয় মার্কা ধানের শীষের পক্ষে আপনার রায় দেওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছেন। ঠিক বলেছি? আজকে উপস্থিত সেই প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান উপস্থিত আছেন, আপনাদের আরেক কৃতি সন্তান যিনি একটু আগে বক্তব্য দিলেন, এই সুবর্ণচরের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, এই সুবর্ণচরের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত আছেন, আপনাদের আরেক কৃতি সন্তান সদরের জনাব হারুনুর রশিদ আজাদ, অ্যাডভোকেট আব্দুর রহমান উপস্থিত আছেন, আপনাদের এলাকার অ্যাডভোকেট শাহাদাত আব্দুল্লাহ চেয়ারম্যান উপস্থিত, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আপনাদেরকে কিন্তু একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষা হলো কি? 12 তারিখ আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে আপনার ভোর 7:30টার মধ্যে কেন্দ্রে এসে ভোট দিয়ে প্রদান করতে হবে। একটি বাহিনী ইতিমধ্যেই যে মব সৃষ্টি করছে, সেই মবের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা এই দেশের মানুষ, আমাদের 17 বছর ভোট থেকে বঞ্চিত ছিল এই সুবর্ণচরের মানুষ। আজকে সেই ভোটের ব্যবস্থা হয়েছে। 12 তারিখ আপনারা ভোট দিয়ে এই দেশে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। এই গোষ্ঠী কোনোদিনই চায় নাই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসে। ইতিমধ্যে বাংলাদেশের মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আগামী দিনের প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত মোহাম্মদ শাহজাহানকে যদি নির্বাচিত করতে পারেন, তাহলে আগামী দিনের প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই আজকে আপনারা দেখেছেন বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং পৃথিবীর আন্তর্জাতিক যতগুলো সংস্থা আছে, তারেক রহমান গতকালকে দেখেছেন কি সুন্দর সাবলীল ভাবে, কি সুন্দর করে ইংরেজি বলে এই দেশের মানুষকে আগামী দিনে কি করতে চান তিনি সেটা বলে ফেলেছেন। আমাদের আপনারা জানে তারেক রহমান কার সন্তান? তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান। তাই এদেশের মানুষ তারেক রহমানকে বিশ্বাস করে, তাই তারা আগামী 12 তারিখ তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর যদি দেখতে চান তাহলে আগামী 12 তারিখে এই অঞ্চল থেকে আপনাদের প্রিয় নেতা, আপনাদের নয়নের মণি, এই সুবর্ণচরের রূপকার, যিনি এই বনদস্যু থেকে শুরু করে রাস্তাঘাট পরিকল্পনা সৃষ্টি করেছেন, সেই প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহানকে যদি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন,
তাহলে আমাদের দেশে রাজনীতি আপনারা দেখবেন আগামী দিনে বিপুল ভোটে মোহাম্মদ শাহজাহান জয়লাভ করবে। তাই আমি মনে করি আমাদের ইমানি দায়িত্ব আগামী দিনে আপনারা যারা এই সুবর্ণচরবাসী এখানে যদি একটি পৌরসভা চান, এলাকার উন্নয়ন চান, তাহলে ধানের শীষে মোহাম্মদ শাহজাহানকে ভোট দিতে হবে। কি দেবেন? তাহলে আমার সঙ্গে একটা স্লোগান করেন, মার্কা আছে, বলেন মার্কা আছে, গণতন্ত্রের কোন মার্কা আছে, খালেদা জিয়ার কোন মার্কা আছে, বিএনপির কোন মার্কা আছে, তারেক রহমানের কোন মার্কা আছে? সেই মার্কা জোরে জোরে সবাই বলো, চর্চে পড়ে সবাই বলো, সুবর্ণ জোরে সাজান ভাইয়ের তারেক রহমানের বাংলাদেশে সবাই বলো, জোরছে বলো। বন্ধুরা আমার, পূর্ব চরবটুয়া থেকে আমাদের একটি বিশাল মিছিল এসেছে, পূর্ব চরবাটা থেকে আমাদের একটা বিশাল মিছিল এসেছে। আপনারা সকলে করতালির মাধ্যমে তাদেরকে বরণ করুন। সকলকে ধন্যবাদ। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। 12 তারিখ এই সুবর্ণচরবাসীকে আমরা দেখতে চাই। আর একটি কথা, আর একটি কথা শুনতে চাই। এই সুবর্ণচর আগামী 12 তারিখে নোয়াখালী সদর পৌরসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে মোহাম্মদ শাহজাহানকে প্রমাণ করে দেবেন সুবর্ণচরবাসী মোহাম্মদ শাহজাহানের পক্ষে অতীতে যেমনি ভাবে ছিল, ভবিষ্যতে মোহাম্মদ শাহজাহানের পক্ষে থাকবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুবর্ণচরের সুবর্ণ সন্তান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত মেম্বার, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সুবর্ণচর জেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি, নব্য প্রতিষ্ঠিত আইনজীবী জনাব, আজকের সভার সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একখানা তোমরা একটু সাইড করো। আজকে এই বিশাল নির্বাচনী সভার সংগ্রামী প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, নোয়াখালী 4 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং এবারের ধানের শীষের প্রার্থী জনাব, ওনাকে অবশ্য মনোনয়ন দিছিল, আল্লাহ বেহেশত নসিব করো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, আল্লাহ ওনাকে দেখাই যেতে পারে নাই, আল্লাহ ওনার বেহেশত নসিব করো। আর পরবর্তীতে সর্বশেষ চূড়ান্ত করেছে আমাদের নেতা জনাব তারেক রহমান, জনাব মোহাম্মদ শাহজাহান। এখানে উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো, আমাদের সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ, এখানে আরেকজন উপস্থিত আমাদের আগামী প্রজন্মের আমাদের নেতৃত্ব সুবর্ণচরের যিনি যারা হাল ধরবেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির এখানে উপস্থিত, আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, আমাদের পিপি অ্যাডভোকেট শাহাদাত, আমাদের আইনজীবী ফোরামের সদস্য সচিব রবিউল হাসান পলাশ সহ আমি সবার নাম বললাম না, আমাকে দয়া করে মাফ করবেন, আমাদের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে গত কয়েকদিন দৌড়াদৌড়িতে আমি একটু অসুস্থ বোধ করতেছি, বক্তব্য দিতে আমার কষ্ট হচ্ছে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে, আমি শাহজাহান ভাই এবং বিভিন্ন আমাদের নেতাদেরকে বলছিলাম যে সুবর্ণচর অত্যন্ত সুশৃঙ্খল, কিন্তু
এই আমার ডান পাশে এরা কি বিএনপি করে কিনা আমার সন্দেহ আছে। কারণ তাদেরকে বারবার অনুরোধ করার পরও এখানে এক মাঠের লোক তারা এখানে ডান পাশে দাঁড়ায় আছে, এবং এখানে যারা বেয়াদবি করতেছে ধাক্কায় এখান থেকে বাইর করতে, এবং বেয়াদবদের বিএনপিতে স্থান নাই, কোন অবস্থাতে হবে না। আমি শাহজাহানের কাছে অনুরোধ করব, শৃঙ্খলার জন্য যা যা করা দরকার, আল্লাহর রহমতে আপনি এমপি নির্বাচিত হবে। নোয়াখালীতে আপনার আসনে যারা অন্যায় করবে, বিশৃঙ্খলা করবে, মানুষের শান্তি নষ্ট করবে, মানুষের উপর অত্যাচার করবে, তাদের জায়গা যাতে জেলখানাতে হয়, এই দাবি জানাবো আমি আপনার কাছে। উন্নয়ন আপনি যা পারেন করেন, কিন্তু আমার দাবি হলো মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে। কারণ আপনি প্রমাণ করেছেন, মনোদস্যু নিধন করে আপনি প্রমাণ করেছেন আপনার পক্ষে এটা করা সম্ভব। আপনার কাছে দলীয় বিদলীয় কোন ভেদ বিচার নাই, অন্যায়কারী হিসাবে প্রতিষ্ঠিত। প্রিয় ভাইয়েরা, আমি এই সমাবেশকে আমি আজকে দেখাতে চাই আমাদের প্রার্থীকে। আমরা কি সবাই দানের শীষে ভোট দিব? এখানে যারা আছি দয়া করে একটু হাত তুলে দেখেন তো, সবাই রাস্তায় যারা আছেন তারা সহ একটু হাত তালি দেন আল্লাহর রহমতে। আস্তে স্লোগান লাগবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে কয়টা দিন ভোটের বাকি আছে 8 তারিখ থেকে, আপনারা জানেন যে আমি আগামী 17 তারিখে আমার বারের স্টেশনের নির্বাচন, আমি এটা ফেলে রেখে আপনাদের সাথে আছি সুবর্ণচরকে। কারণ সুবর্ণচরের দুঃখ গোছাতে হইলে, সুবর্ণচরের উন্নয়ন করতে হলে আমাদেরকে এবার সুবর্ণচর থেকে বেশি ভোট দিয়ে মোহাম্মদ শাহজাহানকে জয়যুক্ত করতে হবে। মোহাম্মদ শাহজাহান 4 বার এমপি নির্বাচিত হয়েছে, সুবর্ণচরে কম ভোট পাওয়ার পরও অনেক ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আমি এবার আপনাদেরকে আল্লাহর উপর ভরসা রাখি, আপনাদেরকে নিয়ে আমি আজকে জানাতে চাই, এবার আমরা সুবর্ণচর দিয়া দানের শীষকে পোষায় দিব। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। আমরা যে বাতাস দেখছি আল্লাহর রহমতে, এবার সদরে পৌরসভাতে ভোট তো বেশি পাবেন। আমরা চাই যে কি আমাদের জয়ের ব্যবধানটা যাতে সুবর্ণচর দিয়ে আরো বাড়ায় উঠতে পারে। প্রিয় ভাইয়েরা, আমার আজকে কষ্ট লাগতেছে, আমার এই মঞ্চে, এখানে মঞ্চে গতকালকে একটা মিটিং করছে, যারা শুনছেন বা মিডিয়াতে দেখছেন, একজন প্রার্থী এরকম বেয়াদবি করতে পারে আমার জীবনে দেখি নাই আমি। উনি যেভাবে তুই তোমারি করে কথা কয়, উনি ওনার গাত কদ্দুরা আছে এটা জানা নাই। উনি আমাদের নেতা, তার নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য দেওয়ার সময় বলছে যে আমাদের তারেক রহমান সাহেব হলো আমাদের আইডল, এই আন্দোলনের মূল হোতা আমাদের তারেক রহমান সাহেব। আর এই সুরপুঠি প্রার্থী উনি তারেক রহমান সাহেবের নামে বলে যে ফেলে দে তোর কি ফ্যামিলি কার্ড তুই নিয়ে যা, তুই তাই করে কথাবার্তা বলে। উনি আরো বলছে কালকে এখানে শাহজাহান সাহেব তারেক সাহেব নাকি অশিক্ষিত, কম শিক্ষিত। আরে ভাই, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন? সার্টিফিকেট থেকে আসতে। আরে আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আপনি প্রাইভেট স্কুলে মাস্টার করছেন। আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আপনার কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে? ফেসবুক আজকে দেন। কথাবার্তা কোটে লাগাম ছাড়া কথাবার্তা বলা ঠিক না। উনি বলে আরে শাহজাহান সাহেবের, উনি নাকি শাহজাহান সাহেবকে মিন করতেছে। শাহজাহান সাহেব অসুস্থ, উনি এমপি হলে ওনার ছেলে চালাইবো। তাই ওনার ছেলে চালাইতো, আমরা বলে গেছি নি? এর যারা আছি আমরা কি বলে গেছি? শাহজাহান সাহেব কি বলে গেছে? শাহজাহান সাহেবকে আল্লাহ হায়াত আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ, এই এলাকার খেদমত করার জন্য। শাহজাহান সাহেব ইশারা তো যেটা করতে পারে, আপনি বা আপনারা যারা সারাদিন গড়াগড়ি করে তা করতে পারবেন না। উনি বলতেছে 4 বার এমপি ছিলেন, আপনার বরাদ্দ কোথায় গেছে? আরে বেটা, 4 বার এমপি ছিল 20 বছর আগে, তুমি এই 20 বছরের কথা কও না, শরম লাগে নি? বাইরের নামলে তো শরম লাগে। গত 20 বছরে এই যে আওয়ামী লীগ গত শাহজাহান সাহেব এমপি ছিল, কিন্তু উনি বক্তব্যে বলা শাহজাহান সাহেবের 4 বার এমপি ছিলেন, আপনি কি উন্নয়ন করছেন কন?
কিন্তু গত 20 বছর যে কাটে গেছে আমাদের, এই 20 বছরে কি উন্নয়ন হচ্ছে তার কথা বলা উচিত ছিল তো এটা। কিন্তু ভাইয়ের নাম বলতে দুঃখে কষ্ট লাগে ওনার, ঠিক আছে। যাক, আমরা এগুলো বলতে চাই না, ভদ্রভাবে নির্বাচন করেন। আমরা চাই আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় ভাবে, আমি আমার নেতা কর্মীদের নির্দেশ দিতেছি কোথাও কোনো গোলমাল করবেন না। তারা গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে একটা ঝামেলা সৃষ্টি করতে চায়, আমরা তারা মাইক 14টা বাজা, আমরা এই পর্যন্ত জামাতের কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই যে নির্বাচনে ইয়েতে আচরণ বিধিতে কোন দরখাস্ত দিল, তারা এ পর্যন্ত আমার মনে হয় 50টার উপরে দরখাস্ত দিচ্ছে, 50টার উপরে। পাগল হয়ে গেছে। আরে মনে করছে যে কি মহিলা কোকারে ভুল বুঝে টুঝে পড়াই টোড়াই, কি মহিলা বন্ধুরা মোট কি দানের শিশু আসেনি? দানের শিশু আছে। মহিলা মনে করছে মহিলা কোকারে পড়াই পড়াই বিকাশ নাম্বারটা নিকটে দিটি ব্যস্ত কথা কই। আসলে এটা সারি গেছে, ওই সেক্টর ভুলে যান। ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীরা সেটা ভুলে দিছে। আমি আজকে আমার নেতা কর্মীদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাই যে আপনাদেরকে আমি স্টেজে বসাতে পারি নাই। আপনারা কষ্ট করে নির্বাচন পরিচালনা করতেছেন, আজকের এই জনসভা সাকসেসফুল করেছেন, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আমার নেতাদেরকে আমি বক্তৃতা দিতে পারি নাই, সবাই নামও নিচ্ছি না আমি, এখানে সবাই আছে। সাধারণ ভাই, আপনি শুধু জেনে রাখেন আমার প্রত্যেক ইউনিয়নের, আমার বিএনপি থেকে অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা আছে তারাই আজকে এই সভা, তারা এই যে আয়োজন করেছে তারা সফল করেছে। আমি তাদের প্রতি আপনি লক্ষ্য রাখবেন, এলাকার প্রতি লক্ষ্য রাখবেন, এলাকার উন্নয়ন করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে নেতারা যারা আসছেন তাদের অনেককে বক্তব্য দিতে পারি নাই, আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, এখন বক্তব্য রাখবেন এই সুবর্ণচর উপজেলার রূপকার, এই অঞ্চলের সন্তের যিনি অঞ্চলে অসংখ্য বিদ্যালয় স্থাপন করে এই অবহেলিত অঞ্চলকে শিক্ষার আলো দিয়েছেন, আমাদের সকলের প্রিয় নেতা, জিয়া পরিবারের বিশ্বস্ত, আমাদের স্বপ্নের সারথি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, নোয়াখালী চারের দানের শীষের কান্নায় আমাদের প্রিয় নেতা রাজ মোহাম্মদ শাহজাহান আজকে সবার প্রধান অতিথি। এখন বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আরে ফুলের টপটা সরাও না। সুবর্ণচর উপজেলা বিএনপি এবং বিএনপি সকল অংশগ্রহণ কর্তৃক আয়োজিত সন্তপুর কলেজ মাঠে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমার দীর্ঘদিনের বন্ধু, আমার রাজনৈতিক সহকর্মী, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিএনপি জাতীয় রিভিউ কমিটির সম্মানিত সদস্য, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং আপনাদের এই উপজেলা বিএনপি সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিএম জাকারিয়া, আজকে এখানে উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী নেতা মহামারী যাদব, সংগ্রামী সদস্য সচিব, সাবেক মেয়র হারুন আহ্বাদ, আপনাদের এলাকার সুসন্তান, যিনি ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আপনাদেরকে সারা বাংলাদেশের কাছে পরিচিতি করেছেন, আপনাদের সেই প্রিয় দল ছাত্রদলের জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির, আমাদের নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, আইনজীবী অ্যাডভোকেট সাদাত হোসেন
অ্যাডভোকেট রবিন হাসান পলাশ, আমাদের কামরুজ্জামান হাফেজ, আমাদের ইউনিয়নের আব্দুল্লাহ চেয়ারম্যান ফারুক হেলাল, আমাদের জামালউদ্দিন গাজী, আমাদের সুমন বসির, সুমন অ্যাডভোকেট দিদার, আমাদের বসির এবং আমাদের নুরুদা সহ বিভিন্ন পর্যায়ের অনেকের নাম হতে পারতে পারে, যাদের নাম বাদ আছে দিনটুকু সর আমাদের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার শ্রদ্ধা মুরব্বী, আমরা মাঠে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাত্র একটা বিষয় আছে ভাই, একটু স্লোগানটা বন্ধ করো। চকলেট সেলিম, তোমরা একটু মিছিল বন্ধ করো। আচ্ছা, একটু মিছিলটা একটু স্লোগানটা বন্ধ করো। স্লোগান বন্ধ করো না, আমরা দেখছি তোমাদের সবাইকে, আমরা দেখছি, একটু স্লোগান বন্ধ করো। আরে স্লোগান বন্ধ করো না, স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো ভাই বোনেরা। আরে দেখো না, বন্ধ করো না স্লোগান। দেখছি তো এবার এখন আবার ছিল না নাকি, নতুন ছেলে কে যাবে বারবার বেদিন স্লোগান বন্ধ করা, আবার মাথার উপরে নাচ কর। এই রাজনীতি ছাড়ো, এখন মানুষের জন্য রাজনীতি করো, নিজেকে ফসল করা রাজনীতি অনেক কিছু দেশে দেশে মানুষ কিছু কেন দুই বিষয়ে। যাই হোক, আপনারা রাস্তার উপরে অনেকে দাঁড়িয়ে গেছেন, অনেক কষ্ট হচ্ছে। আমি শুধু আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমি আজকে কি নতুন ভাবে নতুন করে আপনাদের সামনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি, নাকি আগেও আপনাদের সংসদ সদস্য ছিলাম? এই যে কলেজের মাঠে আজকের জনসভা, অনেকে অনেক কথা বলেন, যাই হোক আমি জানি না আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য, আমি যে রাস্তা করি ফাঁকা, সে রাস্তার মধ্যে কেউ হাঁটি যাতে বলে এমপি সাধারণ সাহেব কি করছে, অথচ উনি আমার ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে। আমি যে কলেজ করি সে কলেজের মাঠে দাঁড়িয়ে বলে যে এমপি সাধারণ সাহেব কি করছে, অথচ উনি যে মাঠে দাঁড়িয়ে বক্তি হচ্ছেন আমার বিরুদ্ধে, সেই কলেজের পিছনে কলেজটা আমার হাতে গড়া নাকি। স্কুলের মাঠে যেখানে যায় একটা মোটামুটি ভাবে মনে হয় একটা রাজনৈতিক একটা গঠমাটা কথা হয়ে গেছে যে আগে যিনি ছিলেন উনি কিছু করেন না, এই কথা বললে মনে অনেক খুশি হবে। আরে ভাই, উনি কি করছে না করছে এটা খোঁজ করার আগে আপনি কি করতে চান মানুষকে সেই কথা বলেন। মানুষ যদি আপনার কথা বিশ্বাস করে আপনার পক্ষে রায় দিন, আমার তো কোনো অসুবিধা নেই আছে। এই সুবর্ণচরের আমি যখন ৯৯ সালে এমপি হই, এখানে মালদি থেকে কোন রাস্তা ফাঁকা ছিল? উত্তরে দক্ষিণে পূর্বে কোন রাস্তা ছিল? আমি এমপি হওয়ার পর কয় রাস্তা হয়েছে? আপনাদের ভেড়িটা ফাঁকা হয়েছে, আপনাদের শাহীখানের মধ্যে আমাদের সাথে কানেক্টেড রোডটা হয়েছে ফাঁকা, সোনাপুরা কন্যা রাস্তা ফাঁকা হয়েছে, সোনাপুরে সরাসরি থানার রাস্তা হয়েছে নাকি এগুলো আগে আমি হওয়ার আগে ছিল? এরপর কিছু রাস্তা হয়তো বিগত সরকার আমলে বিভিন্ন গ্রামে গঞ্জে বৃদ্ধি করে, আমি এটা বলি না কিছু হয়নি। কিন্তু আমার দুঃখ একটা, যে রাস্তাগুলো আমরা ফাঁকা করে গেছি সেই রাস্তাগুলো দিয়ে এখন চলাচল করা খুব কষ্টকর। বাংলা বাজার খালসার থেকে বাংলা বাজার রাস্তা আমাদের করা, কোথাও বাজার থেকে বেরিয়ে আমাদের রাস্তা ফাঁকা করা, কিংবা বাংলা বাজার থেকে বাসে করে আসতে পারছেন, বাংলা বাজার থেকে আজকে গাড়ি করে আসতে পারছেন। সরকার মন্ত্রী লোকে আসতে কষ্ট, এমনকি লজ্জা লোকের আসতে কষ্ট হয়ে গেছে, আমাদের বাংলা থেকে লোকে আসতে কষ্ট হয়েছে। এই জন্য আমি শুধু এটুকু বলবো, অতীতে যা করেছি তার জন্য গর্ববোধ করি না, কারণ এটা আমার দায়িত্ব ছিল। আমি কাজগুলো করে কখনো গর্ববোধ করি না,
কারণ আমি যখন আপনারা আমাকে যখন এমপি তৈরি করছেন, এমপি বানাচ্ছেন, তখন তো আমার দায়িত্ব হয়েছে এলাকার কাজ করা নাকি? আর আমি যদি কাজ না করতাম তাহলে এটা অন্যায় হতো, আপনাদের ভোটের সাথে আমি বেইমানি করতাম। তাই আজকে আমি একটা কথা শুধু বলবো, আগামী 12 তারিখে যদি আপনারা গণেশের পক্ষে আমাকে ভোট দেন, অতি যেরকম ভাবে আপনাদের ভোটের সাথে বেইমানি করে নাই, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনাদের ভোটের সাথে বেইমানি করবে না। কারণ আপনাদের সেবা করাই হলো আমাদের মূল লক্ষ্য। এই যে আমার অনেক ভাই, আমার বন্ধুরা, জাকারিয়া জানাতুল্লাহ, বাবুল আব্দুল্লাহ চেয়ারম্যান, আমাদের গাজীরা অনেক সময় বলে যে ভাই আমরা তো আপনাকে ভোট দিতে পারি নাই, 17 ভোট থেকে এমপি হয়েছেন। আমি তাই বলে তোমাদের এলাকার কোনো লোকের সাথে আমি খারাপ ব্যবহার করছি? অতীতে আমি 91 সালে এলাকা কম ভোট পাইছি না? 2008 সালে এলাকার ভোট চুরির কারণে আমি এমপি হতে পারি নাই। একটা লোকের সাথে দাঁড়িয়ে বলেন, অন্য কোনো দলের লোক হতে থাকতে পারেন, আমি কোন লোকের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? কোন লোক বিরোধী কোন লোক আমার সাথে দেখা হওয়ার পর মুখটা কালো করছি? তার সাথে একটা কড়ু ব্যবহার করছি? বা আমার ভাষা দেওয়ার পর তার একটু খারাপ কথা বলছি? করি নাই। কেন করি নাই? কারণ আমি যে দায়িত্ব এমপি জেলে পেয়েছি, এই দায়িত্ব মানুষ আমাকে বলতেছে আল্লাহ দরবার থেকে কবুল হওয়ার কারণে। এই জন্য আল্লাহকে ভয় করলে মুখের ভাষা সুন্দর হবে, আল্লাহকে ভয় করলে অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হবে, দরদ তৈরি হবে। আল্লাহকে ভয় করলে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এমনকি বিরোধী পক্ষের সাথে আপনার কথাবার্তার একটা মাধুর্যতা থাকবে নাকি? সমালোচনা করার অধিকার সকলের আছে, কিন্তু সমালোচনা করার অঙ্গভঙ্গি ভাষা যদি অশ্রাব্য হয়, আমি কিছুই বলবো না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যাদের সমালোচনার ভাষা অশ্রাব্য, আপনি আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, তাদেরকে ভালোবাসা শিক্ষা দেন, তাদেরকে উপযুক্ত মানুষ দেবে, ভালো কাছে সহযোগিতা দান করুন। কারণ আমিও যদি বলি তাহলে তো এটা জিনিসটা আরো খারাপ লাগবে নাকি? এখানে কালকে আমি এক ছাত্র নেতা আসছি, অনেক জায়গাতে অনেক লোক আসছি, বক্তব্য দিচ্ছে, ঠিক আছে কাজের কথা, হ্যাঁ আমি কথা বলি, আমি স্বীকার করি, আমি আরো বেশি কাজ করতে পারলে আরো বেশি খুশি হতাম। এই যে সুবর্ণচর উপজেলা, এই উপজেলা কারা নিয়ে করা? আমার আমলে করা বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা মাঠে এসে আপনার উপজেলার ভিত্তিপত্র স্থাপন করছে। আমার কাছে কষ্ট লাগে যে উপজেলা বেগম খালেদা স্থাপন করে গেছেন, সেই উপজেলার উনার যে নেম প্লেটটা ছিল এটাকে পর্যন্ত অনেকে বিকৃতি করছে। এই কথা বলে কারোর সমাধান করতে চায় না, তবে এই কথা বলতে চাই, এগুলো ভালোবাসির কাজ নয়, এগুলো রসুলের পরিচয় নয়, এগুলো ভদ্রলোকের পরিচয় নয়, এগুলো অসভ্যতার পরিচয়। তাই অসভ্যতার পরিচয় দিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি করবেন সভ্য মানুষের মতন। আমি আমাদের সকল নেতা কর্মীকে আহ্বান করি। এই যে আজকে কষ্ট লাগে, আজকের এই যে জনসভার জন্য আমাদের নেতারা কষ্ট করছে না, আমাদের কর্মীরা কষ্ট করছে না, তাদের কেউ বক্তব্য দিতে পারে নাই, তাদের মুখ থেকে কিছু বক্তব্য শুনতাম, তাহলে হয়তো আরো কিছু হয়তো এলাকার সমস্যা জানতে পারতাম। জাকারিয়া ভাই কিছু বলছে, তো আমি কথা দিলাম আল্লাহ আমাকে কামিয়াব করার পর আপনারা যে যে এলাকা থেকে লোকগুলোকে সংগঠিত করে এনেছেন, ভোটের জন্য এখনো কাজ করছেন, 12 তারিখে পর্যন্ত কাজ করবেন, এবং যারা আমার এজেন্ট থাকবেন, আমি সকলের কাছে অনুরোধ, আল্লাহ আমাকে কামিয়াব করার পর আপনাদের সাথে বসে সুবর্ণচরের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সুবর্ণচরে যে ইউনিয়নের কাজ করা দরকার, যে গ্রামে যে কাজ করা দরকার, যে এলাকায় যে কাজ করা দরকার, সেই কাজ এদের সাথে বসে করবো নাকি? এরা কারা? যারা আজকে জনসভার জন্য কাজ করছে, তারা যারা আগামী দিনে ভোট কেন্দ্রে পুলিশ কেন্দ্রের দায়িত্ব করবে, পালন করবে, ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করে যারা আমাদের ভোটটাকে তারা রক্ষা করবে, তাদের জন্য। এখন আমি আগামী দিনের উন্নয়নের কিছু কথা বলতে চাই নাকি? কি কি চান একটু বলুন তো দেখি। আচ্ছা আস্তে শুনলাম, আচ্ছা আস্তে পৌরসভা শুনলাম, রেল লাইন শুনলাম, আর কিছু আছে নাকি? আচ্ছা আমি বলি এবার
আমি বলি তুই কাজ করবো, আমি বলি আমাকে বলতে দিবেন, আমাকে কৃষি বিশ্ববিদ্যালয় আমাকে বলতে দেন। পৌরসভা করা এটা খুব কঠিন কাজ নয়। হয়তো আমি এমপি হওয়ার পর আপনারা দেখবেন অল্প দিনের মধ্যে আপনাদের এই কিন্তু আমার একটা বক্তব্য আছে, পৌরসভা যখন ঘোষণা করব তখন পৌরসভা নিয়ে কি এখানে না ওইখানে নিয়ে টানাটানি হবে নাকি? টানাটানি হবে? সরকার যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে হবে নাকি? এটাতে একমতটি হাত তুলে দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার পৌরসভা কবুল করো, পৌরসভা নিয়ে যেন আমাদের মধ্যে যেন টানাটানি নেওয়া, এটা আল্লাহর কাছে নিতে চাই। তারপর আপনাদের এখানে এখানে আপনার কি করতে হবে? আসছে এই যে এলাকার কথা কয়, এখানে সুবর্ণচর আসছি, সুবর্ণচরটা পরে এখানে একটা সোনাপুর থেকে সুবর্ণচর হয়ে আমাদের ভুঁইয়াঘাট হয়ে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত ইনশাআল্লাহ রেল লাইন সম্প্রসারণ করা হবে। আমি সেদিন বলছি আল্লাহ আমার বন্ধু জাকারিয়াকে হায়াত দেখ, যেন বাসে করে সুবর্ণচর থেকে না গিয়ে যেন আল্লাহ আমাকে হায়াত দেখ, যেন একসাথে এই সুবর্ণচর থেকে রেলে করে সোনাপুর যেতে পারি। আমার কাছে ওই রাস্তাটা 4 লেনের হবে কিছু দূর, বাকিটা 30 ফুট চড়া হবে। আপনাদের এখন যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তা আরো প্রশস্ত হবে এবং এই রাস্তা দেখবেন যে আরো অনেক প্রশস্ত হবে। তখন জায়গা দিবেন নাকি? রাস্তা প্রশস্ত করার সময় সাহায্য করবেন? ইনশাল্লাহ সাহায্য করবেন। আপনাদের বাংলাদেশের সড়ক যেটা খারাপ, আমাদের আপনার মিয়াঘাট সড়ক খারাপ, অনেকগুলা খারাপ সড়ক ইনশাল্লাহ আমরা মেরামত করব। আপনাদের চিকিৎসা সেবা কি ভালো নাকি? ভালো? হাসপাতালে কি ভালোভাবে ডাক্তার থাকে, রোগী দেখে? হাসপাতালে রোগী দেখা হয়? আল্লাহ যদি আমাকে কাটা করে আমার অগ্রাধিকারের মধ্যে এই যে 50 শয্যার যে হাসপাতাল, আমি হাসপাতালকে কমপক্ষে 100 শয্যা উন্নীত করে ডাক্তার থাকার ব্যবস্থা করবো, এলাকার মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করি। শুধু তাই নয়, ইউনিয়নে যে হেলথ কমপ্লেক্স গুলো আছে এগুলোকে আরো আপডেট করে মানুষের দৌড়গড়ে যেন স্বাস্থ্য সেবা দিতে পারে সেই ব্যবস্থা করা হবে। আমাদের এই যে কলেজে দাঁড়াইছে, এই কলেজে তো একটা অধিকার আছে নাকি? এই কলেজ কি সরকারিকরণ? গত সরকার আমলে আমাদের সৈকত কলেজ, যদিও 2টা কলেজ আমার আমলে করা, সৈকত কলেজে আমার আমলে করা, এই কলেজে আমার আমলে করা না, এর আগে ছিল গত সরকারের আমলে সৈকত কলেজ সরকারিকরণ করছে। আগামী দিনে বিএনপি সরকার আমলে ইনশাল্লাহ চকজগর কলেজকে সরকারিকরণ করা হবে ইনশাল্লাহ। আর একটা কথা বলবো, শহীদ রাউলাদ্দিন হাই স্কুলটা কি সরকারি না বেসরকারি? সরকারি। যেহেতু ওই অঞ্চলে হলো সরকারি এলাকায় কলেজ সরকারিকরণ, এখানে কলেজ সরকারিকরণ নাই, এই জন্য সরকারিকরণ করব। আবার এই এলাকা স্কুল সরকারিকরণ, ওই এলাকা স্কুল বেসরকারিকরণ। এই জন্য 100 বছরের পুরানো আমাদের জাকারিয়া সাহেবের বাবা মরহুম আব্দুল ওয়াহাব সওদাগর সাহেব খাসিয়ার যে স্কুল করে গেছেন, তার সম্মানার্থে জাকারিয়া সাহেব সহ আপনাদের এলাকার সুবিধার্থে ইনশাআল্লাহ খাসিয়ার হাই স্কুলটাকে আমরা সরকারিকরণ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখানে মহিলা কলেজ করা দরকার, একটা গার্লস স্কুলকে সরকারিকরণ করা দরকার নাকি? আমাদের এই যে প্রাইমারি স্কুলগুলো আছে এগুলো আগে ছিল 68টা প্রাইমারি স্কুল করছি আপনাদের সুবর্ণচরে, মানুষ থেকে জায়গা খুঁজে নিয়ে। আপনাদের মহিলা কলেজের জন্য আপনার যখন মহিলা কলেজ হবে, আমার বন্ধু জাকারিয়া সাহেব কথা দিয়েছে, এখন আপনার সামনে ঘোষণা করবো মহিলা কলেজের জায়গা জাকারিয়া সাহেব নিজের জায়গা থেকে দিবেন ইনশাআল্লাহ। জন্য একটু দোয়া করেন না, দোয়া করেন, জোরে হাত তালি একটু ধন্যবাদ দেন। আচ্ছা, আপনারা এখন কি করেন? ঠিক বলে পানি তুলি রিবরা করেন না? করেন, ঠিক আছে, রিবরা হচ্ছে, কিন্তু আপনাদের খাওয়ার পানি থাকে নেই? কত 1000 ফিট যাওয়ার পরে নাকি খাওয়ার পানি থাকে না? কি জন্য থাকে না? পানির লেয়ার নিচে নামে গেছে নাকি? এই জন্য ডিপ টিউবওয়েলের উপর ব্যবহার কমানোর জন্য, নিচের পানির ব্যবহার কিছুটা কমানোর জন্য আমরা বেগম খালেদা যখন এখানে উপজেলা করতে আসছে তখন আমার সাথে কথা হয়েছিল, আমি ওনাকে তরমুজ দেখেছি,
উনাকে আমি সোয়াবিন দেখাইছি, এই অঞ্চলে কি হয় বলে দেখাইছি, দেখার পরে এত ভালো কি করতে হবে, আমি ম্যাডাম এখানে একটা সেচ প্রকল্প করতে হবে। আল্লাহ ওনার হয়তো দেয় নাই, আমরা ক্ষমতা ছিলাম না দীর্ঘকাল, উনি আজকে দুনিয়া চলে দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ ওনাকে ওনারা ব্যস্ত নসিব করেন। আর ওনার সেই স্বপ্নের যে সেচ প্রকল্প, আমি ওনার কর্মী মোহাম্মদ সালাম যদি আল্লাহ আমাকে যদি কামিয়াব করে কয়েক হাজার কোটি টাকা লাগবে, তারপরও সর্বন্যাচরে সেচ প্রকল্প করা হবে, যাতে করে বর্ষার পানি আটকে রেখে যাতে করে ধান, যাতে করে রবি শস্য উৎপাদন করা যায়, আর নিচের পানির থেকে যেন আমরা বিশুদ্ধ পানি, খাবার পানির কোনো সমস্যা না হয়, নাকি এটা করা হবে। আমাদের এখানে সুবর্ণচরের নতুন শহর উঠছে, সে অনেক জায়গায় আমি গেছি, এখানে কাটাখালি গেছি, আমি শালীনবাজারের ওদিকে গেছি, দেখছি যে কয়েক কিলোমিটার জনপদ ভেঙে নদী হয়ে গেছে, নাকি এইভাবে যদি চলে আগামীতে আমাদের অনেক অঞ্চল ভেঙে যাবে, নদী হয়ে যাবে। এই জন্য নদী ভাঙা রোধ করার জন্য, নদীকে শাসন করার জন্য, নদীর গতিপথ পরিবর্তন করার জন্য যে ভূমিকা দরকার, যে প্রকল্প গ্রহণ করা দরকার, ইনশাআল্লাহ বিএনপি সরকার আসার পর সেই প্রকল্প গ্রহণ করে নদী ভাঙা থেকে অঞ্চলের জমিকে রক্ষা করা হবে। এখন নদী ভাঙা থেকে জমি রক্ষা করলাম, এখন এই জমির মালিক কি হবে? নদী ভাঙার উদ্যোগে জমিটা বাঁচবে নাকি? তো জমিটার মালিক কি হবে? আরো বলেন না, কি হবে? নাকি আমার মতন, নাকি জাকারি সাহেবের মতো লোকেরা হবে? আমরা কি জলদস্যু দমন করছি না, গণদস্যু দমন করছি না? আমরা এখানে যারা আছি, আমাদের 1 ডিসিমের জমি আছে, আমার 1 ডিসিমের জমি আছে, আছে, ইচ্ছা করলে তো এখন কয়েকশো একর জমি নিতে পারতাম, কিন্তু নি নাই। তাই আজকে স্পষ্টভাবে ঘোষণা করলাম, প্রকৃত ভূমি যারা, এই জমি রক্ষা করা হবে এবং প্রকৃত ভূমিহীনদের মধ্যে এই জমি বন্টন করা হবে এবং তাদেরকে স্থায়ীভাবে ব্যবস্থা দেওয়া হবে। নাকি আপনাকে একমত কিনা দিব? একমত ইনশাআল্লাহ। কিছু কিছু লোকের দ্বিমত থাকতে পারে, যারা জোর করে জমি দখল করে যাচ্ছে, তারা মনে মনে চিন্তা করি বাবুরে সবাই নিয়ে পেলে তো জমি ছাড়ি দিতে হবে না, জমি আপনাকে আপনার রাস্তা জমিটা নিজে নিজে ছাড়িয়ে দেন, ভূমিহীন জমির মালিক করে দেন। আর কোন বক্তব্য আছে নি? এখানে আইন শৃঙ্খলা নাকি একটু খারাপ নাকি? এই জন্য এলাকার আইন শৃঙ্খলা এবং নদীপথের যাতে করে নিরাপদ রাখা যায়, এই জন্য আপনাদের এই সুবর্ণচরের যে কোনো একটা অঞ্চলে আমরা একটা কোস্ট গার্ডের একটা আঞ্চলিক কার্যালয় করবো, যাতে করে আইন শৃঙ্খলা ভালো থাকে, এলাকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারে। আমাদের যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলো সংস্কার করা হবে। এদের আপনিয়া মাদ্রাসা, যারা এক মাদ্রাসা আছে নাকি, দুর্নীয় এক মাদ্রাসা আছে, এগুলা সংস্কার করতে হবে। যে সমস্ত মসজিদের সমস্যা আছে, সেই মসজিদগুলোর সমস্যার সমাধান করতে হবে। আমাদের বাজারগুলো, অনেক বাজার আছে, বাজারে ভালো ড্রেনেজ ব্যবস্থা নাই, বাজারে শেড নাই, আছে না এরকম বাজার? সেই বাজারগুলো শেড করতে হবে, ড্রেনের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের অনেক জায়গাতে অনেক বাজার আছে, একটা ভালো টয়লেটের ব্যবস্থা নাই, সেই বাজারগুলোতে টয়লেটের ব্যবস্থা করতে হবে। এইভাবে মসজিদ মন্দির কথা বলছি, হিন্দুদের মন্দিরগুলো কি আমি আগে সাথ দিই নাই? কারণ আমি ফুয়াদের মুসলমান, আমার মসজিদে আমি যেভাবে সেজদা দেওয়ার সময় আল্লাহর কাছে মাথা নত করি, আমি মনে করি আমার একজন হিন্দু ভাই তার মন্দিরে গিয়ে সেও তার ভগবানের কাছে সেভাবে মাথা নত করে। অতএব মসজিদের উন্নয়নের পাশাপাশি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনের সরকারিভাবে আমাদের দলের থেকে ঘোষণা করা হয়েছে, আমাদের দল আল্লাহর রহমতে ক্ষমতা যাবে এবং ওদেরকে সম্মানী ভাতা দিবে নাকি? আমরা সাথে সাথে এই বললাম, সম্মানী ভাতা মন্দিরের এবং সেক্রেটারি বা আরো কোনো হিন্দু ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থাকে, সেখানে যারা পুরোহিত হিসাবে কাজ করে, তাদেরকে সরকার থেকে আমাদের সম্মানী ভাতা দেওয়া হবে। কৃষিকাজ, কৃষকাজের অঞ্চল, কৃষিভিত্তিক অঞ্চল নাকি? আপনি কি সার কি ন্যায্য মূল্য পান? কীটনাশক কি পান? সেচের ব্যবস্থা করে সেচ কি পাবেন? এই জন্য আপনার কৃষি উপকরণ যাতে করে ন্যায্য মূল্য পেতে পারেন, আর কৃষি উৎপাদিত পণ্য অনেক সময় আপনার ন্যায্য মূল্য পান না। মাঝি বাজারে 1 কেজি শসার দাম যখন 60 টাকা থাকে, আপনাদের এখানে তখন অনেক সময় 20 টাকা বিক্রি হয় নাকি? এই যে পার্থক্য না থাকে, আমরা এই জন্য আপনাদেরকে কৃষক কার্ড দিব, আপনারা যেন কৃষি সরঞ্জাম অল্প দামে কিনতে পারেন, আর আপনাদের কৃষকের উৎপাদিত পণ্যের এমন একটা আমরা বিতরণ ব্যবস্থা করব, যাতে করে আপনি ন্যায্য মূল্য পেতে পারেন, তাহলে আপনার কৃষকের অবস্থার পরিবর্তন হবে। এমনকি আপনার এই কাঁচামাল পচে যেতে পারে,
প্রয়োজনে কোল্ড স্টোরের ব্যবস্থা করিল আপনার মাল রক্ষা করবে, যাতে করে আমরা বাজারে সময় মতো বিক্রি করতে পারি। আমাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আমাদের নেতা ঘোষণা করছে, আসল সহ সুদ সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মুক্ত করে দেওয়া হবে। নাকি আপনার খুশি আছেন নাকি? তারেক রহমানের জন্য একটা হাততালি দেন না, এটা তারেক রহমান সাহেব ঘোষণা করছে নাকি? আমাদের ফ্যামিলি কার্ডের কথা শুনছেন? ওই যে কে বলবে নাকি, কারা নাকি বলছে ভালো তোমার ফ্যামিলি কার্ড। আরে ভাই, নারীদেরকে এত অবহেলা করবেন না, নারীদেরকে নিয়ে অনেক কথা বলেন, আল্লাহর রাস্তায় নারীদেরকে সম্মান করতে শিখেন নাকি? নারীরা জনসংখ্যার অর্ধেকের বেশি। আপনার বাড়িতে যখন অসচ্ছলতা থাকে, অবমাননা থাকে, আপনি সন্তানের জ্বালা আপনি বেশি ভোগ করেন নাকি আপনার বউ আপনার স্ত্রী বেশি ভোগ করে? মহিলারা বেশি ভোগ করে। এই জন্য মহিলাদেরকে সাহায্য করার জন্য, অসচ্ছল পরিবারের সাহায্যার্থে আমাদের দল তারেক রহমান আমাদের উনি ঘোষণা করছেন, উনি ফ্যামিলি কার্ড দিবেন নারীদের মধ্যে, যাতে করে অসহায় ফ্যামিলি অনেকটা স্বাবলম্বী হতে পারে নাকি? স্বাস্থ্য কার্ড দিবেন, আমাদের যুবকদের শিক্ষার ব্যবস্থা করবেন। আমি এখানে একটা টেকনিক্যাল শিক্ষা এটা ব্যবস্থা করতে যাবো, টেকনিক্যাল কলেজ করার চেষ্টা করবেন। এমনকি আপনাদের একটা সুখবর দিই, খেলাধুলার মাঠ অভাব নাকি? মাঝদিতে একটা স্টেডিয়াম আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে সুবর্ণচরে একটা মিনি স্টেডিয়াম করা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আমরা সব কিছু বিবেচনা করি, সময় কম মাগবেন, আমাদের আগান দিবে, এই জন্য কথা বাড়াইলাম না। আপনাদের বাতাসটা, আপনাদের ছেলে মানুষ নাকি? আপনারা বাতাসের কান পাততে ঘুরেন কিভাবে, আকাশের দিকে তাকালে বুঝেন কিভাবে? আপনার কি এখন তো তখন, আজকে যদি রাজনৈতিক আবহাওয়ার দিকে তাকান, কি মনে হয়? এখনকার রাজনৈতিক আবহাওয়া কি বলে? বর্তমান রাজনৈতিক আবহাওয়া বলে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবে আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ। তারেক রহমান কি ভোটের আগে এখানে আসছে? দোয়া করবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমি এমপি হয়ে আপনাদের এখানে তারেক রহমানকে নিয়ে এসে আপনাদের উন্নয়নমূলক কাজগুলো বৃদ্ধি করতে স্থাপন করব। দোয়া করেন, চাই কারেরা দোয়া করেন, একটু হাত তোলেন, আল্লাহ কাছে একটা নিয়ত করেন, আল্লাহ আমাদের আশা পূরণ করো। মাগরিব আসরের পর মাগরিবের পূর্বক্ষণে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে, আমি এমপি। আর একটা কথা বলি, শেষ কথা, আমাদের দলের কিছু কিছু লোক তো একটু বিপদগামী হয়েছে, আছে না? আছে নাকি? সবাই কি বলে? যারা একটু বিপদগামী হয়েছেন, আমি বলবো আজকের মিটিং এর পর শুদ্ধ হয়ে যান, সাপের মতো সোজা হয়ে যান। যদি আজকের মিটিং এর পর শুদ্ধ না হয়, আমি এই মাঠে বলে গেলাম, আমাদের জনগণ বিএনপি সরকার আসার পর আনন্দ উৎসব করবে, আর আপনাদের হয়তো অন্য কোনো জায়গাতে থাকতে হতে পারে। কোন খাতে নাই, জনজীবনের নিরাপত্তার সাথে জনগণের শান্তির এতে কোনো আপোষ নাই, আছে নাকি কোনো আপোষ? এই জন্য অনেকদিন কষ্ট করছে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমাদের কোন কর্মী যদি বিপদগামী হয়, আল্লাহ যেন তাকে শুদ্ধ করে দেয়, সে যেন পরিবর্তন হয় নাকি? আমি আশা করি তারা পরিবর্তন হবে, সকলে মিলে ইনশাল্লাহ। আমাদের দল যারা করেন না, আমি কোন রাজনৈতিক দলের উপর কোনো অত্যাচার করছি? আমার উপর অত্যাচার হওয়ার পর কোন প্রতিশোধ নিছি? আক্তার মিয়া আমার গাড়ি গরম পানি করছে, এখানে অনেক জায়গা থেকে আমাদেরকে অনেক অপমান করছে, এখানে একটা সবার সময় রাস্তা রাস্তা আমাদেরকে ঘিরে দিছে, আমাদের জায়গায় হিসাবে জেলে দিছে, আমাদের মিটিং কত কিছু, সব মাপ। তবে আমি অনুরোধ করি, যেহেতু আপনাদের সাথে আমি কোনোদিন কোনো খারাপ ব্যবহার করি নাই, আমি অনুরোধ করবো, যারা বিএনপিতে আমাদেরকে আগে বলতেছে তারা তো দিবেন, এবং যাদের সাথে আমি খারাপ ব্যবহার করি না, তাদের কাছেও আমি আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারি, আমার এই অধিকার আছে বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা নিশ্চয়ই আমাকে সেই বিবেচনা করে আপনারা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনার ধর্মমত নির্বিশেষে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। দেখো আমাদের তারেক রহমানের সরকার গঠন করুন, আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করার ওয়াদা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোরক, শহীদ রাষ্ট্রপতি রহমান মোরক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। এখানে এখন আমাদের এই হিজড়া মহিলা যারা আছে, তারা সাধারণ ভাইকে আটটা কথা বলে গেছে, আর কেউ শুনেন? আচ্ছা চুপ করে, আটটা কথা আছে। এখানে কিছু নেতা বলতেছে
ফাউল বেগম, আমাদের ফাউল বেগম ছিল লাঞ্ছিত মহিলা। কিছু লোক কালকে নাকি বলছে, আমি ফেসবুকে দেখি ফাউল বেগমের উপর যারা অত্যাচার করছে তারা নাকি এখন অনেকে নাকি বিএনপি করে। ফাউল বেগমের উপর অত্যাচার যারা করে তারা বিএনপি কেউ করে না, তাদের স্থান বিএনপিতে নাই। এই লোকটার নাম দেখা হয় কোথায় জানি, গদ্দা ইউনিয়নের কি মুন্সি নামে একজন কি আছে, ফাউল বেগম এখানে আছে। ফাউল বেগম কই আসতে পারো, সে মুন্সি মেম্বার ছিল না। এই জন্য মিথ্যা কথা বলে যারা জনগণকে বিভ্রান্ত করে, আল্লাহ তুমি তাদের বিচার করো, তাদেরকে আল্লাহ তুমি তাদের মুখ থেকে সত্য কথা বলার জন্য তাদেরকে হেদায়েত করো। বরং তাদের একজন একটা বোমা মেয়েকে দর্শন করেছে নাকি মিথ্যা কথা? একটা বোমা প্রতিবন্ধী মেয়েকে দর্শন করেছে, মেয়ের মা কান্নাকাটি করে বিচার দিচ্ছে, সেই কথার কোন আলোচনা নাই। প্রকাশ করে মিথ্যাটা বলে বাজিমাত করতে চান, তবে মিথ্যা দিয়ে কোন লাভ হবে না। অনেক করেছেন, আল্লাহ এগুলো বাদ দিয়ে আসেন তাদের কাজ মিলিয়ে এলাকার উন্নয়নের জন্য, শান্তির জন্য আগামী দিনে সবাই মিলে যেন আমরা কাজ করতে পারি। আমি কারো মধ্যে হিংসা নয়, সকলকে ঐক্যবদ্ধ ভাবে এলাকার কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। তুমি কি মুন্সি মেম্বার ছিল? কোনোদিন দেখিও না। আমি মুন্সি মেম্বারকে আমি চিনি না। আমি চিনি মামারে, সাধারণ মামারে চিনি, সবুদারে চিনি, তারে জিয়ারে দেখি নাই, ছবি দেখছি আর মামারে দেখছি। ভোট দিবে কি লেখো? ভোট দিবে ইনশাআল্লাহ, সবাই দাম এসেছে। এই মহিলাকে বলা কি পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমাদের তৃতীয় লিঙ্গের আছে, এখানে নাকি তৃতীয় লিঙ্গের কিছু মানুষ আছে। তৃতীয় লিঙ্গে যারা আছে তারা সংখ্যাগত, আমি জাকারি ভাইকে দায়িত্ব দিলাম, তাদের সাথে আলাপ করে আমরা তাদের জন্য আলাদা একটা বাসস্থানের ব্যবস্থা করবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এখন